পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা, বললেন প্রযুক্তি উপদেষ্টা। পাশে থাকার আশ্বাস রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশনের। স্থবিরতা কাটিয়ে শিগগিরই স্বাভাবিক হবে ভারতের ভিসা জটিলতা। সংসদে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে নানামুখী তৎপরতা। দেশে জঙ্গি বলে কিছু নেই, সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমিত আকারে থাকার দাবি তথ্য উপদেষ্টার, কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি। এবং বিরোধী দলীয় নেতার সঙ্গে ইইউ অবজারভেশন প্রতিনিধি দলের বৈঠক, সংসদ নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন হস্তান্তর। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হলো। কবির খানের তোলা ছবিতে মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে শুরু হলো জ্বালানি লোডিং। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে রাশিয়া থেকে মংলা সমুদ্র বন্দরের মাধ্যমে দেশে ইউরেনিয়াম আসে। এতদিন সর্বোচ্চ সতর্কতায় রূপপুরেই সংরক্ষিত ছিল পারমাণবিক এ জ্বালানি। এর আগে কয়েকবার চুল্লিতে জ্বালানি ভরার দিন নির্ধারণ করেও আন্তর্জাতিক গাইডলাইন মেনে নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় তা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম 235 প্রবেশ করানোর কাজ শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি কেবল একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়, রূপপুর বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আমরা কিছুদিন যাবৎ এই নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ করছিলাম। উনি বলেছিলেন সেফটি সিকিউরিটিকে রেখে যত তাড়াতাড়ি পারি আমরা এই নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে। রূপপুর কেন্দ্রে মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম দিয়ে 24,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রথম ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মিলবে 300 মেগাওয়াট বিদ্যুৎ, যা আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে যুক্ত হবে। সবকিছু ঠিক থাকলে সামনের বছরে এই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। Сегодня знаменательный день в развитии сотрудничества России и Бангладеш в атомной энергетике. $12.5 বিলিয়ন বেশি ব্যয়ের এই মেগা প্রকল্পে প্রায় $11.5 বিলিয়ন এবং সম্পূর্ণ কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো পদ্মাপাড়ের জনপদ। পাশ দিয়ে বয়ে চলা পদ্মাই এই প্রকল্পের কুলিং সিস্টেমের বড় উৎস। একদিকে পদ্মার জলধারা, অন্যদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি। সব মিলিয়ে এই রূপপুরই দেশের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় উৎস। আর এর মধ্য দিয়েই রূপপুর থেকে রূপান্তরের বাস্তবতার গল্প চূড়ান্ত রূপ নিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, পাবনা। আইনি সহায়তা পাওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাভাবে কেউ যাতে এই থেকে বঞ্চিত না হন, সেই দিকে সরকার বিশেষ নজর দেবে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে আইনগত সহায়তা দিবসের আলোচনায় সভায় এসব কথা বলেন সরকার প্রধান। তানজিদ ফের প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেল জীবনের কথা উল্লেখ করে ভবিষ্যতে স্বচ্ছভাবে আইনি সহায়তা দেওয়ার কথা জানান আইনমন্ত্রী। 30 থেকে 35% মানুষ তারা জানেই না কেন তারা কারাগারে আটক আছেন। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পুস্তিকা পড়ে কথা বলা না, এটা তার জীবন থেকে শিক্ষা নিয়ে কথা বলা। 18 মাস জেল খেটেছিলেন উনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিটি নাগরিকের আইনি সহায়তা পাওয়া নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে
হাঁটতে শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিজেও কারাবরণ করতে হয়েছিল জানিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন উল্লেখ করে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার না থাকলে রাষ্ট্র মানবিক হয়ে উঠতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশের প্রতিটি মানুষের পাশে রাষ্ট্র রয়েছে এমন বিশ্বাস স্থাপনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বঞ্চিত হয় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজ করা এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আর দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব বিমানবন্দরে নিরাপত্তা সেবা আরও বাড়াতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় সংসদ অধিবেশন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তারা। এদিকে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য চলাকালে বিরোধী দলের হট্টগোলে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। শহীদ পরিবারের লোক, শহীদ মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। ওয়াসার পানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ। মির্জা ফখরুল আরও বলেন, সেদিন চিফ হুইপ বললেন সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব নিয়ে নতুনভাবে ভাবতে হবে সবাইকে। ডিপ টিউবওয়েলগুলো আমাদের যে ভূগর্ভস্থ পানির লেয়ারকে একেবারেই নিচে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি একদিন হবে যে হঠাৎ করে ঢাকা শহরটা ধপ করে ধসে নিচে চলে যাবে? there is every possibility. It's a question of survival, not উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন। আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবওয়েল ওয়াটার। দেশে জঙ্গি বলে কিছু নেই, সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলের রাজনৈতিক ফায়দা হাসিলের শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংস্থার মহাপরিচালক বলেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে এই বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছে। সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেও আমাদের এই বাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি রক্ষায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে আমাদের ১৬ জন বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। বাহিনীতে আরও ১০,০০০ সদস্য নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য
বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি বলে কিছু নেই। ফ্যাসিবাদ আমলে এই শব্দটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশে বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। অল অন এ সাডেন পুরা ফোর্সকে উইথড্রয়াল করা যায় না। গ্রাজুয়াল আমরা উইথড্রয়ালের মধ্যে আছি। আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই মাঠ থেকে তাদেরকে ইনএইড টু সিভিল পাওয়ার যেটা আছে সেটা খুব সীমিত সংখ্যায় নিয়ে আসা হবে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে অবগত নন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেওয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। অন্যদিকে দেশে কিছু পরিমাণে জঙ্গি তৎপরতা আছে উল্লেখ করে নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ নিয়ে প্রশাসনের নীতিতে অতিরঞ্জ বা অবহেলার স্থান নেই বলেও জানান তিনি। এ সময় দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত নিশ্চিতের পাশাপাশি অপতথ্য রোধের বিষয়ে হুঁশিয়ারি দেন জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। আমরা চেষ্টা করব যতটা। সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল, আমি নাটক করতে দেব না। বর্তমানে কিছু পরিমাণে জঙ্গি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে এ নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে অতিরঞ্জিত করে প্রচারণা চালানো হতো। বর্তমান সরকার তা করবে না বলে জানান তিনি। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। পরবর্তীতে যে সরকারের ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করলেও অপতথ্যের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। শেখ হাসিনা এই দেশটাকে এত বাজে ভাবে রেখে গেছেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করলে আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি করছে। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন। জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি, কিন্তু প্লিজ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন না। এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফুয়েল পাস কার্যক্রম চালু থাকায় পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করেন জাহিদুর রহমান। জ্বালানি তেলের মজুদ 27 এপ্রিল পর্যন্ত জানিয়ে রাখছি। ডিজেল 1,70,964 টন, অকটেন 44,483 টন, পেট্রোল 19,003 টন, ফার্নেস অয়েল 37,096 টন, জেট ফিউল 21,235 টন। আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। ভ্যাকসিনের অভাবে একটি প্রাণও যেন না ঝরে তা নিশ্চিতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো একটা মৃত্যুও যেন না হয়, সেই চেষ্টা আমরা সর্বোচ্চ করব। সীমান্ত হত্যা শূন্যের কোটা নামিয়ে আনার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে, আমরা চাই এটা পুরোপুরি জিরোতে আসবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবং অন্য বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভার্স আইভস সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি পর্যবেক্ষণ রিপোর্ট বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
দেশজুড়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে 4 সমুদ্র বন্দরে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ ঝড়ো আবহাওয়া এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা 4টা সমুদ্র বন্দরকে আজকে সকাল 10টা থেকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। গভীর সাগরে যেসব মাছ ধরার নৌকা এবং ট্রলার রয়েছে তাদেরকে বলছি যে আপনারা উপকূলের কাছাকাছি চলে আসুন তাড়াতাড়ি, উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন। পরবর্তী 48 ঘন্টার মধ্যে প্রায় সব বিভাগেই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসের গতিবেগ যদি বাড়ে 61 থেকে 80 কিলোমিটারের মধ্যে যদি অব্যাহত থাকে তখন সেক্ষেত্রে আমরা কালবৈশাখী সতর্কবার্তা দিই। সেই জন্য আমাদের 48 ঘন্টার জন্য সতর্কবার্তা দেওয়া। এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকায় আগামী 96 ঘন্টায় বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা আগে থেকে দিয়ে আসছি এবং সেটা আমরা সাধারণত 96 ঘন্টার জন্য আপডেট দিয়ে থাকি। সেটা আজকেও আমরা 96 ঘন্টা বা 4 দিনের জন্য দিয়ে থাকি। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। চিটাগং ডিভিশনটা আমাদের পাহাড়ি এলাকা, সেখানে 1 দিন বা 2 দিন বৃষ্টি হলে মোটামুটি পাহাড়ের মাটিটা একটু নরম বা ভঙ্গুর, ভূমিধস হতে পারে এবং ভূমিধসের ফলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের জন্য সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঘন ঘন বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বর্ষণের এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শিল্প কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশ্ব নিরাপত্তা দিবস উদযাপন করেছেন ইউনাইটেড গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ। চট্টগ্রামের আনোয়ারা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্ল্যান্টে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা, কর্মীদের অংশগ্রহণের র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও কর্মক্ষেত্রে নিরাপদ আচরণ ও দুর্ঘটনা প্রতিরোধে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে যেখানে কর্মীরা উৎসাহের সঙ্গে অংশ নেন, ইউনাইটেড গ্রুপ জানায় টেকসই শিল্পায়ন ও নিরাপত্তা কর্ম পরিবেশ করতে তারা ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। আন্তর্জাতিক সংবাদ। নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময় ক্ষেপণের চেষ্টা করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে আইনিভাবে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থানীয় প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে চুক্তির এনটিপি পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাকবিতণ্ডায় জড়িয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময় ক্ষেপণের চেষ্টা করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কোনো আন্তর্জাতিক জলপথ কে ব্যবহার করবে তা ইরান ঠিক করবে, এটি কখনোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে আইনিভাবে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। অন্যদিকে চলতি বছর সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি একথা বলেন। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাকবিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা, বললেন প্রযুক্তি উপদেষ্টা। পাশে থাকার আশ্বাস রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশনের। স্থবিরতা কাটিয়ে শিগগিরই স্বাভাবিক হবে ভারতের ভিসা জটিলতা। সংসদে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে নানামুখে তৎপরতা। দেশে জঙ্গি বলে কিছু নেই, সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমিত আকারে থাকার দাবি তথ্য উপদেষ্টার, কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি। এবং বিরোধী দলীয় নেতার সঙ্গে ইইউ অবজারভেশন প্রতিনিধি দলের বৈঠক, সংসদ নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন হস্তান্তর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।